খবরটি একদম তোলপাড় শুরু করে দিয়েছে চারদিকে। ঘটনা যে আপিলে নিষ্পত্তি হওয়ার ৪ বছর আগেই ২ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে একটি খবর গণমাধ্যমে এসেছে এবং এ নিয়ে চারদিকে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। এটি তাদের যারা আলোচনা করছেন তাদের আলোচনার মূল সুর হলো যেটি কিভাবে সম্ভব হয় যে একটি মামলা আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়ার আগেই জেলের ভিতরে যারা আছেন তারা দুজন মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী বলেছেন যে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কিন্তু তারপরেও এই আলোচনার জের ধরেই আজ আমরা গণতন্ত্রে বিষয়টি নিয়ে কথা বলবো। আমি আর ওয়ার্সাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত আইনজীবী জনাব বিচারপতি নিজামুল হক, আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ডিআইজি প্রিজন্স জনাব অবসরপ্রাপ্ত মেজর জনাব শামসুল হায়দার সিদ্দিকী, এবং যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও একজন অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যুক্ত হবেন। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই জনাব মেজর শামসুল হায়দার সিদ্দিকী, আপনাকে দিয়েই। যে খবরটি এলো এবং যে আলোচনা চারদিকে চলছে, এটি কিভাবে সম্ভব হতে পারে যে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হলো না কিন্তু জেলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল? বাংলাদেশ এবং পাকিস্তান আমলে বা এরকম কোনো মামলার নজিরও আমাদের জানা নাই। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমার সামনে দুটো পত্রিকা, একটা বাংলাদেশ প্রতিদিন আর প্রথম আলো, প্রতিদিনই লেখা যে আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি কার্যকর। এটা স্বভাবতই যে পড়বেন বা শুনবেন ওনার আজকে ওঠারই কথা। কিন্তু এটা জানার পর আমি বিভিন্ন সময় জেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, যেটা অসম্ভব। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ফাঁসির রায় কার্যকর করতে গেলে বেশ কিছু ধাপ পার হয়ে আসতে হয়। নিম্ন আদালত, নিম্ন আদালতের পর উচ্চ আদালত, তারপর সুপ্রিম কোর্ট, তারপর অনেক সময় রিভিশন হয়, তারপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন আছে। এই সমস্ত কিছু ধাপ শেষ হওয়ার পর কিন্তু কারা কর্তৃপক্ষের কাছে যায়। প্রথমে আপনাকে বলি যে কারা ডিপার্টমেন্টটা কি। কারা ডিপার্টমেন্ট মহামান্য আদালতের আদেশটা যথাযথভাবে তারা পালন করে কারাবিধি মেনে। কারা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে বা ব্যক্তিগতভাবে বা স্বইচ্ছায় কোনো কাজ করার এখতিয়ার নাই, এবং আমার অভিজ্ঞতায় আমি যা দিচ্ছি তারা কোনোদিন করেও না। এখন এই প্রশ্নটা কিভাবে আসবে, এটা নিয়ে নানা ধরনের কথা বলছে। আমার জানা মতে কারা কর্তৃপক্ষ কিন্তু সমস্ত বিধিবিধান মেনেই কার্য সম্পাদন করেছে, এবং তারা যেমন কেসটা শুরু হয়েছিল 2008 সালে, তারপর 2013-তে আসছে, 2016-তে আসছে, সর্বশেষ ফাঁসিটা হয়েছে আপনার 16/11/2017। এর যাবতীয় কাগজপত্র কিন্তু কারা ডিপার্টমেন্টে আছে। কথার কথায় আমি গতকালকে অনেক সময় বলছিলাম, আপনি নিশ্চয় জানেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশ কিছু নথিপত্র গায়েব হয়ে গেছে। জাস্ট কথার স্থলে বলছিলাম যে আপনারা কাইন্ডলি এই সমস্ত আদালতের আদেশগুলি যথাযথভাবে রাখবেন, যাতে ওই ডিপার্টমেন্টের মতো আপনাদের কোনো কাগজপত্র যাতে গায়েব না হয়ে যায়। কারণ এটা একটা নিঃসন্দেহে খবরটা যে কোনো লোকের কাছে এটা একটা অস্বাভাবিক, অবাস্তব একটা খবর। স্যার আসছেন, স্যার আরো ভালোভাবে বলে দিতে পারবেন। আপনার এই ফাঁসির ব্যাপারে অনেক কথা আমি এর আগে অনেক বলছি। এখন এখানে সর্বশেষ তার নিজের আত্মীয় স্বজন যারা আসছিলেন, তারাও 25 জনের মতো আসছিলাম, তারাও কিন্তু দেখা করে গেছে। কারা কর্তৃপক্ষ তাদেরকে সবসময় নিজের আপনজন হিসেবে দেখে। আপনি জানেন যে প্রশিক্ষণ, শৃঙ্খলা, মানবতা, এই হলো কারা ডিপার্টমেন্টের মতো। তারা মানবিক দিকটাকে সবসময় দেখে। কোনো অবস্থাতেই কোর্টের আদেশ ছাড়া কারা কর্তৃপক্ষ তাদের ফাঁসির রায় কার্যকর করে না। এটা আমি একদম 100% নিশ্চিত হয়ে কথা বলছি। তারপরও প্রশ্ন থেকে যায়, তাহলে এই জিনিসটা আসলো কিভাবে? সেটাই কিন্তু বিষয়। এখানে কারো দোষ দেওয়ার কথা না, কিন্তু আমার প্রথমেই বলে দিই, এটা আমি পরে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই ঘটনাটা আমাদের একটা বার্তা দিয়ে যায়। ভবিষ্যতে আমরা যদি কোনো কাজ সঠিকভাবে সতর্কতার সাথে না করি, এই সামান্য ঘটনাগুলি রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, সবার জন্য কত বড় বিপদ ডেকে আনে। এই জন্য আমার নিজের ব্যক্তিগত হলো যে কখনো কেউ কোনো কথা বলার সময় একটু বিবেক দিয়ে চিন্তা করে কথা বলা উচিত। তার এই কথাটা যাচাই বাছাই না করে বলে দিলে, এই মিডিয়ার যুগে কথা যখন একজনের কাছে আর জায়গায় চলে যায়, এটা সমাজের পর কতটা এফেক্ট করতে পারে। কিন্তু আপনাকে আমি নিশ্চিত হয়ে 100% নিশ্চিত হয়ে বলতে পারি,
যে মহামান্য আদালতের আদেশগুলি যথাযথভাবে কোর্টে পৌঁছেছে এবং কারাগারে পড়ছে, এবং কারা কর্তৃপক্ষ সেই আদেশটা যথাযথভাবে পালন করে। ফাঁসির সময় ওই সেখানে কারা ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকে, সিভিল সার্জনদের রিপ্রেজেন্ট থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার রিপ্রেজেন্ট থাকে, পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাদের রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদের সম্মুখেই কিন্তু এটা হয়। এবং সর্বশেষ ফাঁসি করার পর লাশটা কিন্তু আত্মীয় স্বজনকেও দিয়ে দেয়। আপনারা জানেন যে বা বাংলা ভাইয়ের সময় আমরা বলি যে অনেক ক্ষেত্রে তারা নিজেরা আপিল করতে চায় না, তখন কিন্তু জেল আপিল বলে একটা কথা আছে। জেল কর্তৃপক্ষ তারা নিজের থেকেই সেটা করতে বাধ্য হয়। এখন যতটুকু কথা বলে জমিতে কারা কর্তৃপক্ষ যে আপিল করে, ব্যক্তিগতভাবে উকিল যে আপিল করে, এই দুইটা আপিল একসাথে শুনানি হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে। এইখানে কোনো কারণবশত হয়তোবা একটা মিস হয়ে গেছে, এটা আমাদের ধারণা। আর আসছেন বুঝতে পারছি, উনি আরো এই ব্যাপারে ক্লিয়ার করতে পারবেন। তো আপনি খুব সংক্ষেপে প্রথমেই বলি যে কারা কর্তৃপক্ষ যেটা করছে সেটা কারা বিধি মেনে মহামান্য আদালতের আদেশটা যথাযথভাবে পালন করছে এখানে। জি, জনাব বিচারপতি নিজামুল হক, তাহলে সবাইকেই একটু সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে, তাই কি? জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। আচ্ছা, ঠিক আছে, বলেন। জি জি, জনাব মেজর শামসুল হায়দার সিদ্দিকী বলছেন যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকেই একটু সতর্ক থাকতে হবে, কারণ অসাবধানতায় বড় ধরনের ঝামেলায় পড়ে যায় আসলে সরকার কিংবা রাষ্ট্র। আপনার মত না, কি? এই তো বটেই। আপনার এই ধরনের ঘটনা তো আমরা জীবনেও শুনিনি। আমার মনে হয় কোথায় হয়েছে বলেও আমার জানা নেই। সবচেয়ে বড় কথা, এটা উনি ঠিকই বলেছেন যে সবাইকে দায়িত্বপূর্ণভাবে তাদের কার্যসমূহ সম্পাদন করতে হবে এবং ঠিকভাবে সম্পাদন করতে হবে। কিন্তু আমার প্রশ্ন একটা, সেটা হলো যে ঘটনা বেরিয়েছে পত্রপত্রিকায়, আমি এখনো সত্য মিথ্যা জানি না। আমি মনে করি এইটা একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া উচিত। প্রথম এটা বলবো আমি, ইনকোয়ারি হলে পরেই আসলে বের হবে যে আসলে ভুলটা কোথায় হয়েছে। কেননা এটা আমার কাছে মনে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের ভুল হতে পারে, এটা কারা কর্তৃপক্ষের ভুল হতে পারে, এটা অন্য লয়ার, তাদের লয়ারদের ভুল হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো এইটা বের করতে হবে যে কোথায় ভুলটা হয়েছে। ভুল হয়েছে এটা কিন্তু ঠিক, কারণ যখন তাকে ফাঁসি দেয়া হয়েছে তখন এটা ঠিক যে কারা কর্তৃপক্ষ কোন শিওর না হয়ে আমরা একদিন জানতাম যে তারা ফাঁসি দেয় না, এবং এটা আমরা আশাও করব যে কারা কর্তৃপক্ষ সেভাবেই কাজ করবেন যাতে এই ধরনের ফাঁসি, তাদের ভুলবশত কোনো ফাঁসি দেওয়া না হয়। আবার আরেকটা সাইডও আমাকে চিন্তা করতে হবে যে সুপ্রিম কোর্ট থেকে কোনো ভুল হয়েছে কিনা, কোনো চিঠিপত্র লেখা বা খবর দেওয়া ইত্যাদি। কারণ এটা দেখা যাচ্ছে হাইকোর্টের রায়ে তার ফাঁসি টিকে গেল, টিকে যাওয়ার পরে তারা আপিল বিভাগে আপিল করেন, এবং সেই আপিলটি ডিসপোজাল হলো কবে? দুটো ডেটই আমরা পাচ্ছি। একটা হলো যে 1916 সালে এই আপিল ডিসপোজাল হয়েছে এবং তার ফাঁসি কনফার্ম হয়েছে। তারপরে সে আপনার রিভিউ করেছে, রিভিউ তো ডিসমিস হয়েছে। তারপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করেছে, তাও রিফিউজ হয়েছে। তারপরে তার ফাঁসি কার্যকর হয়েছে। এটা হলো এক সাইডের বক্তব্য। আরেকটা হলো যে না, আপিল চলা অবস্থায় মাত্র কয়েকদিন আগে, আমি ঠিক ডেটটা বলতে পারবো না, আপিল বিভাগে এটা শুনানির জন্য এসছে, এবং শুনানির জন্য আসলে তখন ধরা পড়ে যে এই লোককে তো ফাঁসি দেওয়া হয়ে গেছে। এখন যে আপিল শেষ হয়ে গিয়েছে সেই আপিল শুনানির জন্য এসছে, এখানে ভুল সুপ্রিম কোর্ট অফিসেরও হতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তেমনি জেল কর্তৃপক্ষেরও ভুল হতে পারে, তারা কোন কাগজ দেখে কিভাবে স্যাটিসফাই হয়েছেন যে তারা ওই সময় যারা ফাঁসি দিয়ে দিলেন, সেটা উড়িয়ে দেওয়া যায় না। আমার বক্তব্য হলো এইটা ইনভেস্টিগেট হওয়া দরকার, কারণ ইনভেস্টিগেট হলে পরেই সত্য জিনিসটা বের হয়ে যাবে। অনেক সময় এরকম হতে পারে, আমার যেটা এটাও মনে হয়েছে আমার কাছে, অথচ আমি আগেই বলে নিলাম এটা আমার মনে হয়েছে, এটা ভুলও হতে পারে, এবং আমি আশা করব আমার মনে হওয়াটা যেন ভুল হয়। সেটা হলো যে তার যদি আপিল আগে শুনানি হয়ে থাকে এবং সব ডিসপোজড হয়ে থাকে, তার লয়ার কিন্তু সেই আপিলে অ্যাপিয়ার করেছেন কিনা
তা আমরা জানি না, আসলে এই পত্রিকায়। এখন লয়াররা তো জানেন যে আপিল পেন্ডিং আছে, তার নলেজে এটা ডিসপোজ হয়ে গেছে, তার অ্যাবসেন্সে, তার নলেজের অ্যাবসেন্সে এটা যদি হয়ে থাকে, উনি তো জানেন যে এটা জীবিত আছে, এবং উনি যখনও তো আপিল ডিভিশনের শুনানির জন্য আনার চেষ্টা করতে পারেন, বা হয়তো এনেছেন, বা হয়তো অফিস থেকেই আবার দেওয়া হয়েছে, তখন উনি জেনেছেন যে এটা লিস্টে আসছে, তখন জানবে যে তার ফাঁসি এক্সিকিউট হয়ে গেছে। এরকম ভুলও কিন্তু হতে পারে, আমি আশা করি এটা হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো, এরা সবচেয়ে আমার কাছে যেটা মেইন মনে হচ্ছে সেটা হলো এটা যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুল হোক, আমি দায়ী বলবো না, ভুল হতে পারে মানুষের, কিন্তু ভুলটা হলে পরে এটা ইনভেস্টিগেট হওয়া দরকার। কারণ এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আর ভবিষ্যতে না হয়। সেই ভুলটা সুপ্রিম কোর্ট অফিসের হোক, সেই ভুলটা কারা কর্তৃপক্ষের হোক, সেই ভুলটা লয়ারদের হোক, যাদেরই হোক না কেন, এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয় এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। কারণ যদি কেসটা পেন্ডিং থেকে থাকে আপিলটা, তাহলে আপিল শুনানি হলে রায় অনেক কিছুই হতে পারতো। ওই আসামিরা ফাঁসি টিকে যেতে পারতো, ওই আসামিদের যাবজ্জীবন হতে পারতো, এই আসামিরা খালাসও হতে পারতো, সবার চান্স ছিল। সেইটা কিন্তু তারা পেল না, যদি না আপিলটা ডিসপোজাব না হয়ে থাকে, তাহলে বলছি। কাজী এটা আমি আমার এক সামান সাবস্টেন্স বক্তব্য হলো, এইটা অবশ্যই একটা ইনকোয়ারি হওয়া উচিত, এবং এই জুডিশিয়াল ইনকোয়ারি হলে সবচেয়ে ভালো হয়, এবং যার ফলে আসল ঘটনাটা বের হয়ে আসবে, এবং ভুল যারা করেছে তারাও আপনার রেকর্ডে চলে আসবে, এবং তারপরে নিয়ম মতো যা হবার তা হবে। আমি আপাতত এইটুকুই বলতে চাই। ধন্যবাদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দুজনে কথা বলেছেন। আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা একটু পরে সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক। তার আগে আবারও আমরা জনাব মেজর শামসুল হায়দার সিদ্দিকীর কাছে যাচ্ছি। জনাব শামসুল হায়দার সিদ্দিকী, আপনিও কি বিচারপতি নিজামুল হকের মতো এই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত করা দরকার বলে মনে করেন? জি জি, আপনাকে প্রথমে বলি, স্যারের কথা আমি মন দিয়ে শুনলাম। স্যার কথাগুলি ঠিকই, সবগুলি সঠিক বলছেন। আমি যার জন্য পর্যায়ক্রমে যাওয়ার জন্য আমার কিন্তু লাস্ট পয়েন্ট এটাই আসতো, যে আজকে এই কথাটা কেন আসলো। যেহেতু কথা আসছে, তার এভিডেন্স তারা দেখাইতে পারছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং একই সাথে সাথে এটাও যে বিচার বিভাগের তদন্তটার খালি কারো দোষী করার জন্য না, যাতে আমাদের ভবিষ্যতে কেউ এটার জন্য সাফারার না হয়। আমরা কোনোভাবে ওই দুইজনকে ফেরত আনতে পারবো না। আমি ওই স্যারের সাথে একমত যে যদি আইনের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে, বা তারা আরো ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো এটা তাদের প্রতি অন্যায় করা হয়েছে একদিকে কথা। কিন্তু আমি শুধু কারা ডিপার্টমেন্টের যাবতীয় লোকের সাথে কথা বলছি জানার জন্য, তোমরা কিভাবে এই ফাঁসির রায়টা কার্যকর করলা। তখন তারা কিন্তু একে একে সমস্ত জিনিসগুলি বলছে। এখন এর তেমন হইতে পারে স্যারের সাথে একমত, অনেক সময় ভুয়া জামিন চলে যায় এটা দেখছি, কিন্তু ভুয়া ফাঁসি হওয়ার মতো ঘটনা কিন্তু দেখি নাই। আমি স্যারের সাথে একমত, অবশ্যই এটা ভবিষ্যতের জন্য যাতে কোনো অবস্থাতে এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে। আরেকটা বিনীত অনুরোধ, যে অ্যাডভোকেট সাহেব করছেন, উনি যদি এই সংবাদ সম্মেলনের আগে, আমার ব্যক্তিগত মতামত, উনি যদি কারা কর্তৃপক্ষের সাথে কথা বলতেন, উনি কিন্তু আরো খবর পেতেন। এখানে কারা কর্তৃপক্ষ কারো শত্রু না। ওই প্রথমেই বললাম যে কারা কর্তৃপক্ষ নিজের থেকে কোনো কাজ করার এখতিয়ার রাখে না মহামান্য আদালতের আদেশ ছাড়া। আমার অভিজ্ঞতা থেকে বলি, যে বললাম যে বাংলা ভাইরা তারা আপিল করবেন না রাষ্ট্রপতির কাছে পান ভিকার জন্য, আমরা তখন তাদের হয়ে এইটা করে দেই। কারণ জিনিসটা হলো, এখন কোর্ট যখন বলে তার রায়টা এরকম হবে, ঠিক কারা কর্তৃপক্ষ সেটাই করে। এখন স্যারের সাথে একমত যে ওই রায়টা যাচাই করে, কারা কর্তৃপক্ষ কিন্তু এই সমস্ত ফাঁসির রায়গুলি যাচাই করে যে এটা সঠিক কিনা। এখন স্যারের সাথে অবশ্যই আমি একমত, যাতে এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়ার এই জন্যই দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের কোন রকম একটা অসন্তোষ বা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি আর যাতে না হয়। জনাব শামসুল হায়দার সিদ্দিকী, আমাদের সঙ্গে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রয়েছে। চলুন আমরা একটু দেখে নিই, তারপরে আবার আলোচনা করব।
আসামি পক্ষের আবেদন নিষ্পত্তি ছাড়াই চুয়াডাঙ্গার 2 আসামি মুকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। নিউজ 24 সহ গণমাধ্যমে এমন খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে আইন অঙ্গনেও। বৃহস্পতিবার এ নিয়ে দফায় দফায় সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রের 2 মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। নিয়ম অনুযায়ী কোনো মামলায় বিচারিক আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়। একই সাথে আসামি কারাগার থেকেও রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করে থাকেন। অপরদিকে আসামি নিজেও আইনজীবী নিয়োগ দিয়ে আপিল করতে পারেন। আইনমন্ত্রী বলছেন, এসব আবেদন একসাথে শুনানি অনুষ্ঠিত হয়। তবে এই মামলার ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে যথাযথ নিয়ম মেনেই তাদের ফাঁসি কার্যকর হয়েছে বলে দাবি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। আমি জানি না যে এই যে আপিলটা কবে তাদের দাখিল করা হয়েছিল বা কেন জেল আপিলটা এই যে নর্মাল আপিল যেটা করা হয়েছে সেটার সাথে একসাথে হলো না। দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু কথাটা হচ্ছে যে আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, এই কথাটা কিন্তু সঠিক নয়। এদিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকরের 4 বছর পর এসে আসামি পক্ষের আইনজীবীর করা আপিল আবেদন কার্যতালিকায় আসার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, সংবিধান সংশোধনের ফলে এখন লিভ টু আপিল শুনানি হয় না, সরাসরি আপিল শুনানি হয়। তবে পদ্ধতিগত কারণে আসামির আপিল আবেদনটি নজরে আসেনি। এই আপিলগুলো কোনো লিভ পিটিশন শুনানি হয় না, সরাসরি আপিল হয়, যার কারণে ওই আপিলটা হয়েছিল। কিন্তু ওনার আইনজীবীর উচিত ছিল 2টা আপিল একসাথে শুনানি করা বা আদালতের দৃষ্টিতে নিয়ে আসা। ওইটা যেহেতু ওনারা দৃষ্টিতে আনেন নাই, সেই কারণে ওনার যে আপিলটা ছিল সেটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হয়ে ডিসমিসড হলো। তারপর উনি প্রাণ ভিক্ষার আবেদন করলেন, সেটাও ডিসমিসড হলো। মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে 2013 সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দণ্ডিত ওই 2 ব্যক্তি। তবে তাদের আইনজীবী জানান, এতদিনেও আপিল আবেদনটি কার্যতালিকায় আসেনি। কিন্তু কোনো কিছু জানার আগেই তাদের ফাঁসি কার্যকর করায় বিষয়টি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তাহলে প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার হলো যে এই ঘটনায় 2টি আপিল হয়েছিল। একটি স্বাভাবিক নিয়ম মেনে আপিল, আরেকটি হলো জেল আপিল, যেটি জনাব শামসুল হায়দার সিদ্দিকী উল্লেখ করেছেন। তার মধ্যে আইনমন্ত্রী বলছেন যে একটি আপিল যথাযথভাবে নিষ্পত্তি হয়েছিল এবং আরেকটি আপিল নিষ্পত্তি হয়নি। এবং আইনমন্ত্রী বলছেন এই যে আপিল নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই কথাটি সত্য নয়। বিরতির পর এসে আমরা আরও আলোচনা শুনবো, আরও বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আর আমাদের বাকি অতিথি বিচারপতি জনাব নিজামুল হক এবং মেজর অবসরপ্রাপ্ত জনাব শামসুল হায়দার সিদ্দিকী, দুজনেই আমাদের সঙ্গে আছেন। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে শুরু করি এই পর্ব। আইনমন্ত্রীর যে বক্তব্য আমরা শুনলাম তাতে বোঝা গেল যে আপিল হয়েছিল 2টি, তার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে, অপরটি নিষ্পত্তি হয়নি। এবং আইনমন্ত্রী বলছেন যে আপিল নিষ্পত্তি হওয়ার আগেই ফাঁসি কার্যকর হয়েছে, এই কথাটি ঠিক নয়। তাহলে এখানে আসলে গোলযোগটা কোথায়? জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক? জি জি, আপনাকে করলাম। আচ্ছা, হ্যাঁ, আমি শুরু করি। দেখুন, ব্যাপারটা কিন্তু এখনো ঘোলাটে, ফ্যাকচুয়াল ঘটনা। কি হয়েছে, আপিল শুনানির আগেই ফাঁসি দেওয়া হয়েছে কিনা, নাকি আপিল কার্যক্রম শেষ করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা এখনো দুই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই জন্য যেটা মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্ত হবে, তদন্ত হলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় আমি শুধু আইনের কথাটাই বললে আমার মনে হয় আপনাদের কাছে এবং শ্রোতাদের কাছে জিনিসটি পরিষ্কার হবে। একটি মামলায় বিচারিক আদালত যখন মৃত্যুদণ্ডাদেশ দেয়, তার বিরুদ্ধে অটোমেটিক হাইকোর্টে ডেথ রেফারেন্স চলে যায়। সেই ব্যক্তি আপিল করুক অথবা নাই করুক, কারণ হাইকোর্ট থেকে মৃত্যুদণ্ডের কনফার্মেশন লাগবেই। সুতরাং
তখন থেকে কিন্তু হাইকোর্টের শুনানির কার্যক্রম শুরু হয়ে যায়। একই সাথে কিন্তু দণ্ডিত ব্যক্তিও আপিল করতে পারে হাইকোর্টে, এবং যদি আপিল করে মোটামুটি আপিল এবং সেই ডেথ রেফারেন্সের শুনানি একই সময় হয়। এটা গেল হাইকোর্ট স্টেজ। হাইকোর্ট যদি ডেথ সেন্টেন্স কনফার্ম করে তাহলে 103 অনুচ্ছেদ সংবিধানের, আমরা কিন্তু সিআরপিসি থেকে চলে যাচ্ছি সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডিত ব্যক্তি অটোমেটিক আপিল করতে পারে। সেখানে আপিল বিভাগের কোনো লিভ বা অনুমতির প্রয়োজন হয় না, সে আপিল করতে পারে এবং আপিল শুনতে আপিল বিভাগ বাধ্য, উইদাউট আপনার ওই ছাড়াই কি বলে অন্যান্য 3টি ক্ষেত্রে লিভ লাগে না। তার একটি ক্ষেত্র হলো যেখানে নাকি হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। সুতরাং এখানেও ওই আপনার লিভের প্রয়োজন হয় না, অটোমেটিক আপিল করা যায় আন্ডার আর্টিকেল 3 আমাদের সংবিধানে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব বিচারপতি নিজামুল হক, আপনি আমাদের প্রতিবেদনটি দেখেছেন নিশ্চয়ই, এবং স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইনমন্ত্রীর দুজনেরই বক্তব্য আপনি শুনলেন। এই সব কিছু শোনার পর এখন আপনার কি মন্তব্য? আপনাদের কারো একজনের কাছাকাছি অন্যরা কেউ কথা বলছে আমরা শুনতে পাচ্ছি। জি জি, জনাব বিচারপতি নাসিম সাহেবের কাছে হয়তো রয়েছে কেউ। আচ্ছা, ঠিক আছে। আসলে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটা তাদের রেকর্ড দেখে তারা বলেছেন, এটা আমরা বলতে পারবো না। আমি যে কথাটা বলেছি যে সবকিছুই আমাদের কাছে এখনো ধোঁয়াশা, এটা এখনো আমরা ক্লিয়ার না যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কারা রেসপন্সিবল এ ব্যাপারে। সেই জন্যই আমি একটা জুডিশিয়াল এনকোয়ারির কথা বলেছি, যে এনকোয়ারিটা করলে পরে জিনিসটা বের হয়ে যাবে যে কারা দায়ী এইটার জন্য। এটা তো সত্য কথা যে দুটো লোকের ফাঁসি এক্সিকিউট করা হয়েছে এবং এখন তাদের লয়ার বলছেন তার আপিল পেন্ডিং আছে, আর সরকার পক্ষ বলছেন যে না, বিশেষ করে জেল অথরিটি গুলো বলছেন যে এখানে সমস্ত প্রসেস শেষ করার পরেই তারা কনফার্ম হয়ে তারপর তারা এক্সিকিউট করেছেন ফাঁসি। এই জিনিসটা আমি আবারও বলছি যে এটা ইনকোয়ারি হওয়া দরকার, এবং আইনমন্ত্রী তো বলেছেন যে হ্যাঁ তারা ইনকোয়ারি করে দেখবেন। আমরাও সেটা মনে করি যে এটা ইনকোয়ারি করলে পরে আসল জিনিসটা বের হয়ে যাবে। আমার কথা খুব সিম্পল, সেটা হলো যে যদি আপিল পেন্ডিং থাকা অবস্থায় কারো ভুলে তাদের ফাঁসি এক্সিকিউট হয়ে থাকে, এটা তো বিরাট অফেন্স। আপনার বিরাট মানে এটা 304-এ আসে ক্রিমিনালে, যে ইন্টেনশন ছাড়া হত্যা। এটার ব্যাপারে দায়ীদের অবশ্যই তাদেরকে ফেস করতে হবে। আর যদি আপিল শেষ হওয়ার পর এক্সিকিউট হয়ে থাকে তাহলে সেই পার্টটা আর আসবে না, কারণ লিগালি তাদের ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো আবারও থেকে যাবে যে আমাদের লয়ার সাহেবরা যারা বলছেন যে আপিল পেন্ডিং আছে, পেন্ডিং ছিল বা আছে এখন, তারা কি শিওর যে তাদের অ্যাবসেন্সে এই আপিল বিভাগ থেকে ডিসপোজড অফ হয়নি? কারণ যে কথা বলা হচ্ছে যে জাস্টিস এস.কে. সিনহা সাহেবের জাজমেন্টে এই আপিলটি শেষ হয়ে গিয়েছিল, তারপরে রিভিউ শেষ হয়েছে, তারপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এটাও শেষ হয়েছে, সবই শেষ হয়ে গেছে, পরে এক্সিকিউট করা হচ্ছে। সেটা হতে পারে, আবার সেটা নাও হতে পারে যে এগুলো কাগজের উপর কি বলছে তারা কাগজ দেখলে বোঝা যাবে, এখন তো বলা যাচ্ছে না। তবে আমি মনে করি যে এটা ইনকোয়ারি হওয়া দরকার, কারণ আমার কথা খুব সিম্পল, সেটা হলো যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এটা অবশ্যই মনে রাখতে হবে এবং কাজ করতে হবে সেভাবে। এবং দোষীদের যারা যদি কেউ দোষী হয়ে থাকে তাদের প্রতি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, সেটাও এখানে বলতে হবে। আমি দুই মন্ত্রীর বক্তব্যের উপরে এইটুকুই বলবো। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। জনাব মেজর শামসুল হায়দার সিদ্দিকী, যদি কোনো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেলে অবস্থান থাকা অবস্থায়
তিনি যদি নিজে আপিল করে থাকেন তাহলে কি জেল আপিল নামে যেই বিধানের কথা আপনি বলেছেন সেটিও কি একই সঙ্গে করা যায়? অর্থাৎ একজন অপরাধীর পক্ষ থেকে দুটো আপিল করার সুযোগ আছে কি? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের আইনমন্ত্রীর ওনার কথাটা শুনছেন। জেল কর্তৃপক্ষ অবশ্যই করে, যেটা আমি দেখে আসছি। আপনি উদাহরণ দিয়ে বললাম যে বাংলা ভাইরা তারা যখন ছিলেন তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন না, কিন্তু কারা কর্তৃপক্ষ তখন আমরা কিন্তু তাদের হয়ে লিখে তাদের জন্য এটা করলাম। ওরকম জেলখানা থেকে জেল কোর্টেই আছে তারা অবশ্যই উল্লেখ আছে 7 দিন 30 দিন বিভিন্ন ধারা আছে, এই দিনের মধ্যে জেল কর্তৃপক্ষ ওখানটা আপিল করবেন। তার ব্যক্তিগত উকিলও কিন্তু বাইরের থেকে আপিল করতে পারেন। কিন্তু আমাদের প্র্যাকটিস অনুসারে স্যাররা আছেন আরো ভালো বুঝাইতে পারবেন যে এই দুইটা শুনানি কিন্তু একই সঙ্গে চলার কথা। বারবার স্যাররা যে বলতেছেন একটা তদন্ত হওয়ার কথা, এর সাথে কিন্তু আমিও একমত যে কোথাও কোনো একটা গোলমাল হয়েছে, তা না হলে এত বড় কথার সৃষ্টি হয় কিভাবে? হয়তো আবার আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল উনি বলছেন যে যেহেতু একটা শুনানি হয়েছে আরেকটা শুনানি হলে আরেকটা অটোমেটিক খারিজ হয়ে যায়, এটা উনি বলছেন। আইনের ব্যাপার ওনারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে অবশ্যই তদন্ত হলে কিন্তু প্রকৃত ঘটনাটা বেরোবে, যেটা বিচারপতি স্যার বারবার বলতেছেন। আমরাও কিন্তু একই সাথে এরকম আপনার সাথে কথা বলার আগে তো বিভিন্ন ভাগ করে নিই যে প্রথম দিকে এরকম বলবে, লাস্ট কথা কিন্তু ওইটাই যে যেহেতু এত বড় একটা কথা উঠছে আপিল নিষ্পত্তির আগেই সাথে কার্যকর, এটা ওরা দেশের জন্য একটা লজ্জার ব্যাপার। বিচার বিভাগ তো আছে, সরকার তো আছে। এই জন্যই বলতেছি যে এটা একটা সঠিক তদন্ত হলেও প্রকৃত ঘটনাটা বের হবে। জেল কর্তৃপক্ষ মানিক স্যার যিনি বললেন যে কেউ করুক না করুক অটোমেটিক তার জন্য আপিল করার একটা বিধান আছে। জেল কর্তৃপক্ষ কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাই এই আপিলগুলি সবসময় করে এবং করে থাকবে, এটা জেল কোর্টের বিধানই আছে। জি, জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একজন অপরাধী কি দুটো আপিল করতে পারেন? এটা কি সম্ভব? দুটো আপিলের প্রশ্ন আসে না তো। যেটা আপনার নিম্ন আদালত যখন আপনার ডেথ সেন্টেন্স দিল তখন অটোমেটিক ওটা হাইকোর্টে চলে যাবে, সে লোক আপিল করুক বা নাই করুক। ইন এডিশন সে আপিলও করতে পারে, কিন্তু তখন ওই দুটার শুনানি হাইকোর্টে হবে। আর এই যে জেল আপিলের ব্যাপারটা তো আপিলের ডিভিশনের ব্যাপারে একেবারে প্রযোজ্যই না। হাইকোর্ট যদি আপনার ডেথ সেন্টেন্সটা কনফার্ম করে তাহলে এই তখন সংবিধানটা চলে আসবে, 103 অনুচ্ছেদ সংবিধানের। সিআরপিসি আর অ্যাপ্লিকেবল না, কিন্তু 103 অনুচ্ছেদ অনুযায়ী সেই ব্যক্তি অটোমেটিক আপিল করতে পারবে উইদাউট লিভ, মানে পারমিশন ছাড়াই আপিল করতে পারবে আপিল বিভাগে, এবং তারপরে আবার 105 অনুযায়ী সে রিভিউ করতে পারবে। এখন মূল প্রশ্নটা হলো যে এই যে আপিল প্রক্রিয়া আপিল বিভাগে, সেই প্রক্রিয়াটি আপনার শেষ হয়েছে কিনা। এবং এখানে বিচারপতি নিজামুল হক নাসিম সাহেবের সাথে আমি 100% একমত। এই ব্যাপারে তো তদন্ত হতেই হবে, যেহেতু প্রশ্ন উঠেছে। এবং আসামি পক্ষের আইনজীবী বলছেন যে এখনো নাকি আপিল বিভাগে লিস্টে আছে, সুতরাং এখানে তো তদন্ত অবশ্যই করতে হবে। এবং তদন্তে যদি বেরিয়ে আসে যে আপিল প্রক্রিয়া শেষ করার আগেই ফাঁসি দেওয়া হয়েছে, নাসিম ভাই বলেছেন 304, আমি বলবো 302 এর অপরাধ, অর্থাৎ সেটি হবে মার্ডার। কারণ জুডিশিয়াল ছাড়া, প্রসেস ছাড়া কোনো মানুষকে ফাঁসি দেওয়া কিন্তু আসলে খুনের অপরাধ, সোজা ভাষায় খুনের অপরাধ। এবং এখানে যদি সেই ঘটনা ঘটে থাকে, আমি জানি না, এটা তদন্তে ছাড়া কিন্তু বলতে পারছি না, অনেক ধোঁয়াশা রয়েছে, তাহলে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তারা খুনের মামলার আসামি হবে যদি হয়ে থাকে। এবং সেখানে একটি মারাত্মক কথা আসবে কিন্তু, যে এটা হয়েছে কিনা। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আমাদের প্রত্যেক জেলা জজ সাহেব এবং ডিসি সাহেব, ওনারা কিন্তু এক্স অফিসিও প্রিজন ভিজিটার। তাদের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত জেলখানা ভিজিট করা। এই ধরনের ঘটনা ঘটলো কিনা বা জেলখানায় অন্য কোনো অনিয়ম হচ্ছে কিনা, এগুলি তদারকি করা। আমার মনে হয় না তারা এই দায়িত্বটি রীতিমতো পালন করে থাকেন। যদি করেন, এটি তাদের উপর কিন্তু বাধ্যতামূলক, জেলা জজ সাহেব এবং ডেপুটি কমিশনার সাহেবের উপর। তাহলে এখন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা তো অত্যন্ত সিরিয়াস ব্যাপার। প্রথমত, যদি আইনি প্রক্রিয়া শেষ না করে দুজন মানুষকে ফাঁসি দেওয়া থাকে, তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না।
অপরাধ অবভিয়াসলি হয়ে গেছে, অপরাধের বিচার হবে, সেটা অন্য জিনিস, বা পরিবার হয়তো কম্পেনসেশন পাবে, কিন্তু তাদের তো আর ফিরে আনা যাবে না। এটা অত্যন্ত এটি খুবই সিরিয়াস একটি ব্যাপার। এবং যেটা নাসিম ভাই যেটা বলেছেন এবং অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন, যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়, যদি হয়ে থাকে। আমি এখনো বলছি যে পুরো বিষয়টা কিন্তু কুয়াশাচ্ছন্ন, আমরা জানি না যে কি হয়েছে, আপিল প্রক্রিয়া শেষে ফাঁসি দেওয়া হয়েছে নাকি আপিল প্রক্রিয়া শেষ করার আগেই ফাঁসি দেওয়া হয়েছে। যদি উল্টোটা হয়ে থাকে তো অত্যন্ত ন্যাক্কারজনক, এবং অপরাধ যারা করেছে তাদের তো শাস্তি হবেই, এবং যারা যদি তাদের ফাঁসি দেওয়া হয়ে থাকে এই আইনি প্রক্রিয়া শেষ করার আগে, তাহলে কি হবে? কম্পেনসেশনের বাইরে তো আর সেই পরিবার তো আর কিছু মানুষজন, এই দুটো মানুষকে তো আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং এটি যদি এই ধরনের কোনো গাফিলতি হয়ে থাকে, এটি অত্যন্ত সিরিয়াসলি এবং সব জেলখানার ব্যাপারে খুব কঠোর আইনের আওতায় আনতে হবে। এবং বিশেষ করে আমি যেটি বললাম, জেলা জজ সাহেব এবং ডিসি সাহেবদের উপর যে দায়িত্ব আইন অর্পণ করেছে তাদের এক্স অফিসিও প্রিজন ভিজিটার, সেই দায়িত্বটাও কিন্তু তারা যেন রেগুলার পালন করে, সেটিও কিন্তু দেখতে হবে। আমার ওই কথা নাসিম ভাইয়ের সাথে আমি এগ্রি করছি, ইনকোয়ারি ইজ এ মাস্ট। ইনকোয়ারি না করলে কিন্তু আমরা ঘটনাটা আমরা কিন্তু যেতে পারছি না। ঘটনা তো দুই পক্ষ দুই রকমের কথা, ইনফ্যাক্ট পত্র পত্রিকায় তো দুই রকম কথা বলছে। এখন কোন কথাটা ঠিক, এই কথাটা বলা আমার পক্ষে বা বিচারপতি নিজামুল হক নাসিম সাহেবের পক্ষে বা আপনার অ্যাডভোকেট সাহেবের পক্ষে, কারো পক্ষে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। একমাত্র তদন্তের পরেই কিন্তু আসল ঘটনা বেরিয়ে আসবে নিঃসন্দেহে, কারণ কাগজপত্রেই কথা বলবে। এখন যদি দেখা যায় যে না, আপিল বিভাগ সত্যি আপিল শুনেছে, রিভিউ শুনেছে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তাহলে তো বলা যাবে যে না, আইনি প্রক্রিয়ার শেষ করে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে তো আর সমস্যা থাকে না। কিন্তু যদি এটি না হয়ে থাকে, সেটি তো অত্যন্ত কি বলে ন্যাক্কারজনক একটি পরিস্থিতির সৃষ্টি করবে। আইনে তো একটা ডক্ট্রিন আছে যে 1000 অপরাধী ছাড়া পেয়ে গেলেও যেন একজন নিরপরাধ সাজা না হয়। সেটা তো এখানে অ্যাপ্লাই করে না। এখানে তো তার রাইটই আছে আপিল করার, 103 অনুচ্ছেদে সংবিধানে, এবং এই রাইটটা কিন্তু সাংবিধানিক রাইট, এটা কিন্তু সিআরপিসির রাইট না। তার তো অধিকারই আছে আপিল করার, এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে তো ফাঁসিতে দেওয়া যাবেই না। যদি দেওয়া হয় তাহলে সেটা তো আমি বলবো 302 অপরাধ, মার্ডার, বা নাসিম ভাই বলছে 304 অপরাধ। 302 হোক বা 304 হোক, সেটি সোজা কথা আপনার কালপেবল হোমিসাইড, মার্ডার, সোজা কথা খুন। এবং যদি এটি কেউ করে থাকে তারা তো খুনের মামলায় দায়ী হবে। জি, জনাব বিচারপতি নিজামুল হক, কারাগারগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত বলছেন জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কি মত আপনার? জনাব বিচারপতি নিজামুল হক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। এটা অবশ্যই আমি মানিক ভাইয়ের সঙ্গে একমত যে কারাগারগুলো নিয়মিত ইনভেস্টিগেট মানে ট্যুর করা দরকার, দেখাশোনা করা দরকার। এবং এখানে মাননীয় জেলা জজ এবং মাননীয় ডিসি সাহেব, এর দুইজনেরই দায়িত্ব আছে তাদের মানে সার্ভিস কন্ডিশনের ভিতরেই আইনগতভাবেই এগুলো নিয়মিত দেখাশোনা করা, খোঁজখবর রাখা। এবং আমি অনুরোধ করব যে এইটা যেন একেবারে এখন প্র্যাকটিসের মতো হয়, যে অ্যাটলিস্ট মাসে একবার তারা কারাগারগুলো পরিদর্শন করবেন এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে অবগত হবেন। এটা হওয়া খুবই ভালো এবং এটা খুব দরকার। এটা আইনে আছে কিন্তু বাস্তবে খুব বেশি আছে বলে আমরা দেখি না বা শুনি না। এইটা রেগুলারাইজ হওয়া উচিত। জি, জনাব মেজর শামসুল হায়দার সিদ্দিকী, কারাগারে যদি ডিসি সাহেবরা এবং জেলা জজ সাহেবরা পরিদর্শনে যান নিয়মিত, তাহলে কারা পরিবেশের কতটুকু উন্নতি হবে বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনলাম, সানারা যে ভাবে কথা বলতেছেন, এটা যারা যারা শুনবেন তাদের প্রত্যেকের কাজে লাগবে। এবং আমার জানা মতে আজকের এই অনুষ্ঠানটা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেল অফিসাররা ওনারা দেখতেছেন, শুনতেছেন, কারণ ওনারাও বেশ কিন্তু চিন্তায় আছেন যে ঘটনাটা কি ঘটলো। এবং আমার সাথে যেহেতু সবসময় কথা হয়, তারা নিজেরাও চিন্তা যে এইভাবে ঘটনা কিভাবে ঘটে। আমি আপনাকে প্রথম থেকে বললাম যে কারাগারে ফাঁসিটা কিভাবে কার্যকর হয়, জেল কোডের বিধান মোতাবেক কারা কর্তৃপক্ষ মহামান্য আদালতের আদেশটা শুধু পালন করে,
নিজের থেকে আগ বাড়ায় বা নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে অর্ডারের বাইরে কোনো কাজ করে না। এখন আপনি প্রশ্ন করলেন যে ডিসি সাহেব ওনারা কিন্তু ভিজিটে যান, কারা ভিজিটার আসেন তারা বিভিন্ন যান, স্যাররা ঠিকই বলছেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরের থেকে ভিজিটররা যান, তারা তাদের আত্মীয় স্বজন কিছু থাকে, তাদের সাথে কথাবার্তা বলে একটু অন্যায় আবদারের সুযোগের কথা বলে দেয়, খাওয়া দাওয়া করে চলে আসে, কিন্তু জেল ভিজিটরের প্রকৃত যে কাজ, যে উদ্দেশ্য, ওইটা কতটুকু বাস্তবায়ন হয় সেটা কিন্তু চিন্তার ব্যাপার। এখন আপনার সাথে আমরাও একসাথে যে এটার প্রকৃত তদন্ত হলেই বের হবে যে আসল গোলমালটা কোথায়। যেহেতু কারা ডিপার্টমেন্টের নানা কাজে আমরা একটু খোঁজ রাখি, জানি, ওই থেকেই বলতেছি যে কারা ডিপার্টমেন্টের কোনো অফিসার মহামান্য আদালতের আদেশের বাইরে কোনো লোক ধরতে পারে না, কোনো লোক ছাড়তে পারে না, কোনো কাজ করতে পারে না, ওখানে ফাঁসির তো এটা প্রশ্নই ওঠে না। তারপরও আরো নিশ্চিত হওয়া যাবে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে। যদি সঠিকভাবে বিচার বিভাগের মাধ্যমে তদন্ত করা হয় তাহলে মূল জিনিসটা বের হবে, যার কারণে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর কখনোই না ঘটে। সারা ঠিকই বলছেন যে হাজার চেষ্টা করলেও তাকে আর ফেরত পাওয়া যাবে না, তার বিরুদ্ধে তাকে কম্পেনসেশন যা দেয় সেটা অন্য জিনিস, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এইখানে যদি প্রকৃত কেউ দোষী থাকে সেটাও কিন্তু প্রকৃত অর্থে বের হবে। আমি প্রথমে আপনাকে বলছিলাম যার যার দায়িত্ব তারা যদি সঠিকভাবে সেই কাজটা পালন করে তাহলে অনেক এই সমস্ত ঘটনা থেকে কিন্তু আমরা রেহাই পাই। আজকে মিডিয়ার যুগ বা ইলেকট্রনিক যুগ, একটা কথা কিভাবে বাইরে সরাই যায়, যে কথার মাধ্যমে সরকার, দেশ, আপনারা সবাই বিব্রতকর অবস্থায় পড়েন। যখন শুনে যে আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি, তার মানে যে আমরা কোন দেশে আছি, কোথায় বাস করছি, কিভাবে এত উন্নতির পর এই সমস্ত ঘটনা কি ঘটে। কিন্তু পরবর্তীতে যখন তদন্ত করে দেখবেন তখন দেখবেন যে হয়তো বা ঘটনাটা এরকম নাও হইতে পারে। আমরা ওইটাই আশা করি স্যারের সাথে, যাতে আমাদের সবারই হয় এই ভুলটা যত যেভাবে ধারণা করতেছি তদন্তে আসল জিনিসটা বের হয়ে আসুক, ভবিষ্যতে আমরা সবাই যেন এই সমস্ত ভুলের ঊর্ধ্বে থাকি, ভালোভাবে থাকি। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি একটু সময় ভাগাভাগি করি। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার জন্য 2 মিনিট আপনার শেষ কথাগুলো শুনি এই অনুষ্ঠানে। যে আপনি নিজেকে একটু আনমিউট করে নিন কাইন্ডলি। আমার শেষ কথা হলো, এগুলো তো সিরিয়াস ব্যাপার। সবাই যদি নিজ নিজ দায়িত্ব দাড়ি কমার উপরে ভিত্তি করে তাদের আইনি দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আমি আশা করছি হয়তো সব ঠিকঠাক মতো হয়েছে। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে তো আমি আবার রিপিট করছি, তাহলে কিন্তু যারা এই ঘটনায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তারা কিন্তু 304 নয়, আমি মনে করি, নাসিম ভাই বলছে 304, আমি মনে করি 302 অর্থাৎ খুনের আসামি হবে এবং তাদের বিচার কিন্তু হতেই হবে। কারণ আদালতে আপিল পেন্ডিং থাকাকালে ফাঁসি দিয়ে দিল, এটা কিন্তু মার্ডার। সেটা 304 মার্ডারই হোক বা 302 মার্ডারই হোক, মার্ডার, এবং তাদের বিচার হতে হবে। কিন্তু যে কথা বললাম সেই মানুষগুলো থেকে ফেরত পাওয়া যাবে। এখন এই ধরনের ঘটনা যদি যার যার দায়িত্ব শেষে খুব কমিটেড ওয়েতে পালন করে তাহলে এগুলো ঘটতে পারে না। এইটা ছাড়াও কিন্তু আমরা দেখতে পাই হাজতে অনেক ধরনের এক নামের মানুষ আরেক নামে জেল খাটছে, এই ধরনের ঘটনা তো ঘটছে। তো যারা নাকি যাদের উপর আইনি দায়িত্ব রয়েছে প্রিজন ভিজিটর হওয়ার, জেলা জজ সাহেব, ডিসি সাহেব, তারা যদি তাদের দায়িত্বটি ঠিক এবং জাস্ট ঘুরে এলো না, কাগজপত্র দেখতে হবে, 5 মিনিট গেল, চা খেলো, চলে আসলো, এইভাবে তো না। সারা দিনের কর্মসূচি নিয়ে যেতে হবে, সব ডকুমেন্টস দেখতে হবে, সেখানে অফিস করতে হবে, সেখানে হ্যাঁ ইরেগুলারিটির যে কোনো আছে কিনা, এভিডেন্স আছে কিনা, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং যাদের উপর এই দায়িত্বগুলো রয়েছে, আইনি দায়িত্ব, এবং আমি নাসিম ভাইয়ের সাথে একমত, এটি ম্যান্ডেটরি। এখন আইন তো আছে, ম্যান্ডেটরি নয় সেটা বলা যায় না, কিন্তু তাদের রুটিন করে দিতে হবে যে জি। জনাব বিচারপতি নিজামুল হক, 1 মিনিট আপনার নাই, আমাদের হাতে আর সময় নেই, আমরা শেষ করছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে সুপ্রিয় দর্শক আপনারা ভিজিট করুন www.news24bd.tv।
আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।